দুদিন হলো তারানাথ অম্বিকাপুরে রয়েছে। একঘেয়েমি কাটাতেই হোক বা ভ্রমণের আশাই হোক, ঘুরতে ঘুরতে একদিনেই অম্বিকাপুরে চলে আসে তারানাথ। গ্রামটা বেশ ভালো লেগে যায় তার। বিশেষ করে গ্রামের শেষের সবুজে ঢাকা এই অরণ্যটা খুব ভালো লেগেছে তারানাথের। গ্রামের মানুষজনগুলো খুব ভালো, চুপচাপ নিজেদের মতো জীবনযাপন করে। চারিদিকে যেন এক শান্তি বিরাজ করছে। কিন্তু তারানাথ তো বিবাগী মানুষ, মানুষজনের থেকে নিরিবিলি পরিবেশ ওর কাছে আরো বেশি প্রিয়। তাই সে জঙ্গলের দিকটায় এসেছে, আর সেখানেই দেখা হয় এক সাধু বাবার সাথে, যিনি এই সবুজে ঘেরা জঙ্গলের মাঝে থাকেন। তার সাথে তারানাথের দেখা হলে তারানাথকে খুব পছন্দ হয় ওনার। তখন তিনি তারানাথকে অনুরোধ করেন কটা দিন তার কুটিরে থেকে যেতে। তারানাথেরও যে সাধু বাবাকে অপছন্দ হয়েছে তা নয়, আসলে সাধু বাবাকেও তারানাথের খুব পছন্দ হয়েছে। দুজনেই বিবাগী মানুষ, ঈশ্বরের আরাধনা করেন, পছন্দ হবে না কেন? গেরুয়া বেশধারী সেই সাধু বাবার কাছে দুটো দিন থেকে যেতে মন চাইল তারানাথের। তারানাথ দেখল ওর দ্বারা সংসার ধর্ম আর হবে না, তাই এখানে দুদিন থেকে গেলে ওর কোনো অসুবিধা নেই। সাধু বাবা তারানাথকে নিয়ে তার কুটিরে আনলেন। পাশে একটা মন্দির আছে, সেখানে দেবী কালী বিরাজ করছেন। সম্ভবত এখানেই সাধু বাবা সাধনা করেন। তারানাথ মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করল, তারপর ওই মন্দিরে থেকেই কাটিয়ে দিল। খাবারের সময় ফল আহার করল আর মাঝে মাঝে জঙ্গল ঘুরল। এভাবেই প্রথম দিন কাটল। পরদিনটা সাধু বাবার কাছে গ্রামের সব কাহিনী শুনে কেটে গেল। এভাবে সাধু বাবার সাথে দুদিন খুব ভালোভাবে কাটিয়ে যখন তারানাথ সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়, তখন সাধু বাবা তারানাথকে বলে, ঠাকুর, আপনি না আর একটা দিন এখানে থেকে যান। না না, আর থাকলে হবে না। দুটো দিন তো থাকলাম, এবার আমাকে ফিরতে হবে। স্বাদ বদল করতে বেরিয়েছি জগৎ ভ্রমণে, সেখানে কোনো জায়গায় আমার বেশি দিন থাকা চলে না। আর তার থেকেও বড় কথা, আবার বেশি দিন এক জায়গায় মন টেকে না। ঠাকুর, আপনি অন্তত আর একটা দিন থেকে যান। আমাকে একটু বেরোতে হবে, আমি একদিন বাড়ি থাকবো না। আপনি এই একটা দিন আমার কুটিরটাকে সামলাবেন, আমি আসলে না হয় আপনি ফিরে যাবেন। তারপর সাধু বাবা বারবার করে অনুরোধ করায় তার অনুরোধ ফেলতে না পেরে তারানাথ থেকে যায়, আর সাধু বাবা তারানাথকে সেখানে রেখে বেরিয়ে যায়। রীতিমতো দুপুর হলে তারানাথ মেঝের ওপর গরমের কারণে শুয়ে পড়েছে। সবেমাত্র কিছুক্ষণ হয়েছে শুয়েছে তারানাথ, আর তার মধ্যেই তার ঘুমটা ভেঙে গেল একটা বাচ্চা ছেলের গলার আওয়াজে। ঘুম ভেঙে তারানাথ দেখে ওর সামনে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে কাঁদছে। বাচ্চা ছেলেটার বয়স ওই 12 বছর হবে। ওকে ওভাবে কাঁদতে দেখে তারানাথ বেশ অবাক হল, আর ভাবল এই দুপুরবেলা এই নির্জন জায়গায় বাচ্চা ছেলেটা আসলোই বা কিভাবে। ভাবতে ভাবতে তারানাথ জিজ্ঞেস করল, বাবু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাচ্চাটা কোনো উত্তর দেয় না, চুপচাপ তারানাথের দিকে তাকিয়ে থাকে। কান্নাটা একটু কমিয়েছে। কি হলো বাবু, তুমি কাঁদছো কেন বললে না তো? বাচ্চাটা এবার তারানাথের দিকে চোখ মুছতে মুছতে বলল, একটু একটু জল হবে, একটু জল হবে। হবে না কেন? অবশ্যই হবে। জল খাবে? একটুখানি দাঁড়াও, আমি দিচ্ছি। তারপর তারানাথ পাশে রাখা একটা পাত্রের মধ্যে থেকে গ্লাসে জল ঢেলে বাচ্চাটার দিকে এগিয়ে দিল। তারানাথ দেখল বাচ্চাটা ওর ডান হাতটা বাড়িয়ে জলের গ্লাসটা নিয়ে এক টানে সব জল খেয়ে নিল। বাচ্চাটার খুব জোরেই জল তেষ্টা পেয়েছিল বোধহয়। জল খেয়ে গ্লাসটা রেখে বাচ্চাটাকে বসতে বলল তারানাথ। বাচ্চাটা কাঁচুমাচু করে ওর পাশে বসল। তুমি কাঁদছো কেন সেটা তো এখনো বললে না। আমার দাদু। কি দাদু? কি হয়েছে তোমার দাদুর? আমার দাদু আর কথা বলছে না।
তোমার দাদু কথা বলছে না? কোথায় তোমার দাদু? ওই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে? কোথায়? তুমি আমাকে নিয়ে যেতে পারবে সেখানে? তারানাথের যাওয়ার কথা বলায় বাচ্চাটা হয়তো একটু আশার আলো দেখে উজ্জ্বল মুখে তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ পারবো, ওই তো ওই দিকে। তারপর তারানাথ আর বিন্দু মাত্র দেরি না করে বাচ্চা ছেলেটার সাথে বেরিয়ে পড়ে জঙ্গলের পথে। খানিকটা যাওয়ার পর তারানাথ দেখে একটা বিশাল গাছের তলায় মাটিতে পড়ে আছে একটা মানুষের দেহ। সেটা দেখা মাত্র বাচ্চাটার চোখে জল আসে। কাঁদে না বাবা, আমি তো চলে এসেছি, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। বাচ্চাটা ধীরে ধীরে কান্না থামায়। তারানাথ দেহটার কাছে গিয়ে দেখে বছর 60-এর একটা বয়স্ক লোক। লোকটার মাথার উপরে হাত রাখে তারানাথ। কপালটা বেশ গরম। নাকের নিচে হাত দিয়ে দেখে শ্বাস প্রশ্বাস চলছে এখনো, কিন্তু তার শরীর আর পোশাকের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তার ওপর দিয়ে অনেকটা ঝড় বয়ে গেছে। তারানাথ লোকটার মাথায় হাত দিয়ে ডাকতে থাকে। লোকটা ওঠে না। তারপর বাচ্চাটা দেখে তারানাথ ওর দাদুর মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করে বলছে। আর খানিক পরেই ওর দাদুর জ্ঞান ফিরে আসে। উনি খুব তাড়াতাড়ি মাটি থেকে উঠতে চান। প্রথমবার উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। আস্তে আস্তে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুন, ব্যস্ত হবেন। লোকটা তারানাথের দিকে তাকিয়ে প্রথমটায় অবাক হয়ে যায়, তারপর ধীরে ধীরে ওঠে। তারানাথ চমকে ওঠে। দেখে লোকটার যেখানে মাথাটা ছিল সেখানে মাটির উপর লেগে রয়েছে লাল টাটকা রক্ত। তারানাথ বোঝে লোকটা মাথায় খুব গুরুতর আঘাত পেয়েছে, তাই হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল। বয়স্ক লোকটার মাথার দিকে দেখতেই লক্ষ্য করে মাথার পিছনে লেগে আছে লাল ঘন রক্তের ছাপ আর একটা আঘাতের চিহ্ন। ওই অবস্থা দেখে তারানাথ ওই বয়স্ক লোকটাকে বলে, চলেন আমার সাথে। লোকটার মুখ থেকে বোঝা যায় তিনি কোনো এক চিন্তায় ভুগছেন। আপনি কে ঠাকুর? জানি আপনি আমার জ্ঞান ফিরিয়েছেন, কিন্তু আমাকে এখন যেতে হবে। কোথায় যাবেন আপনি? এই জঙ্গলের শেষ প্রান্তে এক সাধু বাবা থাকেন, তার কাছে আমাকে যেতে হবে। যত শীঘ্র সম্ভব যেতে হবে। আচ্ছা, আমার সাথে চলুন, আমি আপনাকে সেইখানে নিয়ে যাব। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো অসুবিধায় ভুগছেন। সেখানে চলুন, তারপর সব বলবেন ক্ষণ। বয়স্ক লোকটা আর কোনো আপত্তি জানায় না। তারানাথের সাথে চলতে চলতে সাধু বাবার সেই কুঠিরে গিয়ে পৌঁছয় তারা। কুটিরে পৌঁছানোর পর তারানাথ ওই বৃদ্ধকে আর বাচ্চাটাকে বসতে বলল, কিন্তু লোকটা না বসেই হন্ততন্ত হয়ে সাধু বাবাকে খুঁজতে লাগল। কিন্তু কোথাও না পেয়ে ব্যস্তভাবে বলল, সাধু বাবা কোথায় ঠাকুর? সাধু বাবা নেই, উনি কোনো এক কারণে একদিনের জন্য বাইরে গেছে, কালকে ফিরবেন। আপনার কি সমস্যা আপনি আমাকে বলতে পারেন। আপনি কি পারবেন ঠাকুর আমার এই ছোট নাতিটিকে বাঁচাতে? কি হয়েছে একটু খুলে বলুন তো। আমার বাড়ির বৌমা, মানে এই বাচ্চাটার সৎ মা হচ্ছে একটা মানুষ খেকো পিশাচিনী। আমার নাতির নাম শুভ। তো শুভর বাবা যে, তিনি প্রথম বিয়ে করার পরই 4 দিন আগে দ্বিতীয় বিয়ে করে। কি কারণে করে তা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে মেয়েটা নিশ্চয়ই আমার ছেলেটার মাথা খেয়েছে। 4 দিন আগে বিয়ে করে নতুন বউকে আনলো, তা নিয়ে বাড়িতে তুমুল অশান্তি। কোনো রকম ভাবে মিটিয়ে দিলাম আমি, কিন্তু রাতের বেলা কি হলো, ওই বউ মানে শুভর সৎ মা গ্রামের মধ্যে মানুষ খেতে যায়। পরদিন সকালে গ্রামের বটতলার নিচে একটা বাচ্চার দেহ পড়ে থাকতে দেখা যায়। তার গলাটা কাটা, মাথাহীন দেহ, আর সারা জায়গা জুড়ে টাটকা রক্ত। ওহ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! সেই দৃশ্য দেখে সকলের গা ঘিন ঘিন করার মতো অবস্থা। গ্রামের সকলেই ভয় পেয়ে যায়। কিন্তু শুধু এই নয়, এর পরদিন সকালে আরো একটা, কিন্তু এবার আর বাচ্চা নয়, এবার একটা সুন্দরী টুকটুকে মেয়ে, যার 3 দিন আগে বিয়ে হয়েছিল এই গ্রামে। কি সুন্দর দেখতে হয়েছিল মেয়েটাকে,
সেই মেয়েটার মাথা নয়, পেট ফাটা ছিল। সেখান থেকে রক্তের স্রোত বয়ে চলেছিল মাটি জুড়ে। এর পরের দিনের ব্যাপারটা আরো ভয়ঙ্কর। এবার আর বাইরের লোক নয়, বাড়ির ভিতরের লোক। সেদিন দিনের বেলা শুভ নিজের মায়ের সাথে ওর সৎমা মানে ওই ডাইনির খুব ঝামেলা হয়। সেই ঝামেলার পর শুভর সৎমা শুভর মাকে বলেছিল, দাঁড়া, তুই খুব তাড়াতাড়ি মরবি, তাও আমার হাতেই মরবি। বিষয়টাকে আমরা সাধারণভাবেই নিই, কিন্তু সেদিন রাতেই আমার বৌমাকে শেষ করেছে সেই ডাইনি। পরের দিন সকালে উঠে শুভর মাকে আর খুঁজে পাওয়া যায় না গোটা বাড়িতে। হঠাৎ একজন এসে খবর দিয়ে যায়, পুকুরের জলে একটা মহিলার বস্ত্রহীন দেহ ভাসছে, যার শরীরের প্রতিটা অঙ্গ থেকে যেন কেউ দাঁত দিয়ে কামড়ে খুবলে খুবলে খেয়েছে শরীরের সব অংশ। সেই কথা শুনে আমরা ছুটে গিয়ে দেখি নদীতে ভেসে থাকা ওই দেহটা চেনা যাচ্ছে না ঠিকই, কিন্তু ওই কাপড়টা, ওই লাল বেড়ে কাপড়টা দেখে শুভ চিনতে পারে, আর ওখানে হাঁটু মুড়ে বসেই কাঁদতে শুরু করে দেয়। তখনও আমরা বুঝিনি যে ব্যাপারটা ওর সৎমা করেছে। খেয়াল হলো তখন যখন শুভ বলল এটা ওর সৎ মায়ের কাজ। তখন আমার মনে খটকা লাগলো, সত্যিই তো, কাল নতুন বৌমা শুভর মাকে মারার কথা বলেছিল। তবে কি সেই এই সব করেছে? আর বেশি অপেক্ষা না করে বাড়ি গিয়ে নতুন বৌমাকে ডেকে ওকে জিজ্ঞেস করাতেও যেন খানিকটা ভয় পেয়ে যায়, একটু অবাক হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে শুভ কান্নার আগার দুঃখে ওর সৎ মায়ের উপর একই অভিযোগ বারবার করতে লাগলো। তখন ওর সৎ মা সামলাতে না পেরে বলে উঠল, তোর মা রেখেছি, গ্রামের মানুষগুলো রেখেছি, এবার তোরে খাবো। এতদিন যে মানুষগুলোর লাশ দেখেছিস, ওদেরকে আমি প্রতি রাতে খেয়েছি। এবার তোরে খাবো, তোরে খাবো। এই বলে শুভর দিকে ছুটে এসে শুভর গলাটা ধরে। তখন আমি এসে বাধা দিতেই আমার গলা ধরে তুলে ধাক্কা দেয়। আমি দেওয়ালের ধারে বাড়ি খেয়ে মাথাতে লাগে, আর ঠিক এই সময় বাড়িতে সব লোকজন এসে ঢোকে শুভর মায়ের দেহটা কি করবে সেটা জানতে। লোকজনের আশাতে ওই মানুষকে গোটায়নি বলে, তোদের আমি শেষ করবই বলে সেখান থেকে চলে যায়। আর তখনই আমি শুভকে নিয়ে চলে আসি এই অম্বিকাপুরের জঙ্গলে। জঙ্গলে আসার পরও আমাদের উপর এক অদৃশ্যের উপদ্রব হয়। জঙ্গলের গাছগুলো আমাদের দিকে ভেঙে পড়ে যায়, তাতে বাড়ি খেয়ে আমার হাতটা কেটে যায়। তারপর উঠে শুভকে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটতে থাকি, কিন্তু খানিক দূর গিয়ে জ্ঞান হারাই, শরীর আর পারে না। আর তারপর আপনি তো সবই জানেন। আমি আগে একবার শুনেছিলাম এখানে এক সাধু বাবা থাকে, সেই কারণেই এখানে আসা। কিন্তু উনি তো নেই, এখন আমি কিভাবে বাঁচাবো আমার নাতিটাকে? তারানাথ এতক্ষণ সব চুপচাপ শুনছিল। সাধু বাবা নেই তো বললাম। আমি যা বুঝলাম, আপনার বাড়িতে পিশাচিনীর আবির্ভাব ঘটেছে। আমি যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাকে এখানেই থাকতে হবে। আপনি বসুন, আমি আসছি। আমি এসে আপনাকে যেটা দেব সেটাতেই আপনার কাজ হয়ে যাবে। এটা কি ঠাকুর? ওই কাগজটার মধ্যে যেটা আছে ওটা ঘুমন্ত অবস্থায় ওই পিশাচিনীর মাথায় ঠেকিয়ে রাখবে। দেখবে ও তখনই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। ওটা মায়ের আশীর্বাদ। আর তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাই এই কাজ করবার আগে নিজেদের গায়ে ওই পাত্রে রাখা মন্ত্রপুত জল ছিটিয়ে নেবে। পিশাচিনী শেষ হলে বাড়ির দোরগোড়ায় ওই ফুলটা পুঁতে দেবে, আর বাড়ির চারপাশ দিয়ে ওই মন্ত্রপুত জল ছিটিয়ে দেবে। তাহলে আর কোনোদিনও আর কোনো অপশক্তি ওই বাড়িতে ঢুকতে পারবে না। এই কথা শুনে ওরা ধন্যবাদ জানিয়ে রওনা দেয়। বাচ্চাটা তারানাথের দিকে তাকিয়ে একটু হাসে, আর তারপর ওর দাদুর হাত ধরে চলে যায়। ওরা বাড়ি পৌঁছে ঠাকুরের কথা মতো সবটাই করে। ঠাকুরের কথা মতো পিশাচিনীর মৃত্যু হয়। তারপর আর কোনো অসুবিধা হয়নি। আর তারানাথ ওই সেই দিনটা
ওই কুটিরে থেকে পরদিন বেরিয়ে যায় নিজের যাত্রায়।